আসসালামু আলাইকুম। মাসফুরা মহাবিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি মহান আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদেরকে মার্কেটিং বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের বাজারজাতকরণ পরিবেশ সম্পর্কিত বিষয়ে একটা ক্লাস নেব। আশা করি তোমরা সবাই মনোযোগী হয়ে আছো। বাজারজাতকরণ পরিবেশ বলতে কি বোঝো? বাজারজাতকরণ পরিবেশ কত প্রকার, কি কি এবং তাদের সম্পর্কিত আলোচনা এই ক্লাসের মাধ্যমে তোমরা জানতে পারবে। আমি মিয়া মোহাম্মদ তৌফিকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, মাসপাড়া কলেজ, পাংশা, রাজবাড়ী, যা তোমরা ইতিমধ্যেই জানো। আজকে বাজারজাতকরণ পরিবেশ বিষয়ের ক্লাসের বিষয়ে আমি কয়েকটা ছবি দেখাবো। তোমরা মনোযোগের সঙ্গে ছবিগুলো লক্ষ্য করো। এই একটা ছবি বিশ্বের মানচিত্রের অবকাঠামোগত দিকের একটা ছবি। এরপরে আরেকটা ছবি আছে, দেখো আরেকটা ছবি। এই ক্লাসটার পরে তোমরা যে বিষয়গুলো জানতে পারবা সেগুলো হচ্ছে বাজারজাতকরণ পরিবেশ কি সেটা সম্পর্কে তোমরা ধারণা পাবা, এর প্রকারভেদ এবং বাজারজাতকরণ পরিবেশের উপাদানসমূহের যে ব্যাখ্যা সেটা তোমরা জানতে পারবা। আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি, প্রাকৃতিক বিপর্যয়ের একটা ছবি, যেটা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যখন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয় সেই সময়কার একটা ছবি। এরপরে আরেকটা ছবি তোমরা দেখো যে কলকারখানার ধোঁয়া কিভাবে আমাদের পরিবেশকে দূষিত করছে। এখন আমরা আসি বাজারজাতকরণ পরিবেশ কি বা পরিবেশ বলতে কি বোঝায়। পরিবেশ হচ্ছে তার আশেপাশের অবস্থা, ভূপ্রকৃতি, পাহাড়, জলবায়ু, আলো, বাতাস, শিক্ষা, রাজনীতি ইত্যাদি পরিবেশের উপাদান। আর যে অবস্থার মধ্যে দিয়ে বাজারজাতকরণ কার্যক্রম পরিচালিত হয় তাকে বলা হয় বাজারজাতকরণ পরিবেশ। অধ্যাপক ফিলিপ কটলার বলেন, বাজারজাতকরণ পরিবেশ হচ্ছে বাজারজাতকরণের বাইরের কতকগুলো পক্ষ ও শক্তি যা অভীষ্ট ক্রেতাদের সাথে সফল সম্পর্ক স্থাপন ও তা বজায় রাখার ক্ষেত্রে বাজারজাতকরণ ব্যবস্থাপনার যোগ্যতাকে প্রভাবিত করে। অর্থাৎ বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করতে গেলে দুইটা পক্ষ থাকে যেটা বাজারজাতকরণ কার্যক্রমকে প্রভাবিত করে। একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বাহ্যিক। তো বাজারজাতকরণ পরিবেশ হচ্ছে সেই অবস্থা যে পরিবেশের মধ্যে দিয়ে বাজারজাতকরণ কার্যক্রম পরিচালিত হয়। বাজারজাতকরণ পরিবেশকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ব্যষ্টিক পরিবেশ আর একটা হচ্ছে সমষ্টিক পরিবেশ। এখন আমরা দেখি ব্যষ্টিক পরিবেশ কাকে বলা হয়। ব্যষ্টিক পরিবেশ হচ্ছে ওই সকল পক্ষ, শক্তি ও পারিপার্শ্বিক উপাদানের সমন্বয়ে গঠিত পরিবেশ যা কোম্পানির কার্যক্রমকে সরাসরি প্রভাবিত করে এবং কোম্পানি ইচ্ছা করলে নিয়ন্ত্রণ করতে পারে, তাকে ব্যষ্টিক পরিবেশ বলা হয়। যেমন কোম্পানি, সরবরাহকারী, ক্রেতা, ভোক্তা, প্রতিযোগী ইত্যাদি। অর্থাৎ ব্যষ্টিক পরিবেশ সম্পর্কে বলা হচ্ছে যে ব্যষ্টিক পরিবেশ হচ্ছে সেই সকল উপাদান যে সকল উপাদান কোম্পানির কার্যক্রমকে সরাসরি প্রভাবিত করে। যেমন কোম্পানি নিজে একটা ব্যষ্টিক পরিবেশের উপাদান, সরবরাহকারী, ক্রেতা, ভোক্তা, প্রতিযোগী ইত্যাদি।
এখন আমরা যদি ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো সম্পর্কে জানার চেষ্টা করি, তাহলে দেখব যে এরপরে আমরা আসি আগে সমষ্টিক পরিবেশ কাকে বলা হয়। যে পরিবেশের উপাদানগুলো কোম্পানির বাইরে অবস্থান করে সুযোগ ও হুমকি দুটোই সৃষ্টি করে এবং কোম্পানি ইচ্ছা করলে তা নিয়ন্ত্রণ করতে পারে না, তাকে সমষ্টিক পরিবেশ বলে। ফিলিপ কটলারের মতে, অধ্যাপক ফিলিপ কটলার কি বলছেন, যে সমষ্টিক পরিবেশ হচ্ছে বৃহত্তর সামাজিক শক্তিসমূহের যে ব্যষ্টিক সমূহ যেগুলো ব্যষ্টিক পরিবেশকে প্রভাবিত করে। অন্যভাবে বলা যায়, পরিবেশের যে উপাদানগুলো পরোক্ষভাবে কোম্পানির কার্যক্রমকে প্রভাবিত করে তাকে বলা হয় সমষ্টিক পরিবেশ। একটা হচ্ছে ব্যষ্টিক পরিবেশের উপাদান আমরা দেখলাম যে সকল পক্ষ বা শক্তি সরাসরি কোম্পানির কার্যক্রমকে প্রভাবিত করে, আর সমষ্টিক পরিবেশকে আমরা দেখলাম যে যে সকল পক্ষ বা শক্তি পরোক্ষভাবে কোম্পানির কার্যক্রমকে প্রভাবিত করে তাকে বলা হয় সমষ্টিক পরিবেশ। পরিবেশের ব্যষ্টিক উপাদান সমূহ, অর্থাৎ ব্যষ্টিক পরিবেশের কি কি উপাদান সেটা যদি আমরা দেখি, প্রথম হচ্ছে কোম্পানি, দ্বিতীয় হচ্ছে সরবরাহকারী, তৃতীয় হচ্ছে ব্যবসায়ী মধ্যস্থ ব্যবসায়ী, চতুর্থ হচ্ছে কাস্টমার, দ্যাট মিনস ভোক্তা বা ক্রেতা, আর পঞ্চম হচ্ছে কম্পিটিটর অর্থাৎ প্রতিযোগী, আর একটা হচ্ছে পাবলিক জনগোষ্ঠী। অর্থাৎ ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলোর এই যে এখানে আবার দেওয়া আছে যে দি কোম্পানি, সাপ্লায়ার্স, মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ, কাস্টমার্স, কম্পিটিটরস, পাবলিক। এই 6টা উপাদান সাধারণত ব্যষ্টিক পরিবেশের উপাদান হিসাবে গণ্য হয়। এখন আমরা এই 6টা উপাদান সম্পর্কে জানার চেষ্টা করি। কোম্পানি ব্যষ্টিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এখানে কোম্পানি বলতে একটি সংস্থাকে বোঝায়, যে সংস্থাগুলো যেখানে কতিপয় সদস্য মিলিত হয়ে আইনগতভাবে বিপণন কার্যক্রমে অংশগ্রহণ করে। অর্থাৎ কোম্পানি নিজেই ব্যষ্টিক পরিবেশের একটি উপাদান। এর মধ্যে একটি কোম্পানির বিভিন্ন বিভাগ থাকে, যেমন ক্রয় বিভাগ, হিসাব বিভাগ, বিপণন বিভাগ। এই বিভাগগুলো সমন্বয়ে একটি কোম্পানির কার্যক্রম পরিচালিত হয়। এরপর হচ্ছে সরবরাহকারী। সরবরাহকারী বলতে বোঝায় যে একটি কোম্পানি প্রয়োজনীয় যে উৎপাদনকারী যদি কোম্পানি হয়, তাহলে সেই উৎপাদনের প্রয়োজনীয় যে উপকরণগুলো লাগে সেই উপকরণগুলো যারা সরবরাহ করে, যেমন কাঁচামাল সহ অন্যান্য উপকরণ, তাদেরকে বলা হয় সরবরাহকারী। এই সরবরাহকারীরা সরাসরি প্রত্যক্ষভাবে কোম্পানির কার্যক্রমকে প্রভাবিত করে, কারণ প্রয়োজনীয় কাঁচামালের সরবরাহ না থাকলে কিন্তু সেই কার্যক্রম, উৎপাদন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয় না। এরপরে যদি আমরা দেখি, তাহলে ক্রেতা ও ভোক্তা। ক্রেতা ও ভোক্তা বলতে বোঝায় যারা পণ্য সরাসরি ক্রয় করে এবং ভোগের সঙ্গে যুক্ত থাকে, তাদেরকে ক্রেতা ও ভোক্তা বলা হয়। এরাও কোম্পানির কার্যক্রমকে সরাসরি প্রভাবিত করে। এরপরে যদি আমরা দেখব প্রতিযোগী। প্রতিযোগী কাকে বলা হয়? একই অভাব পূরণের ক্ষমতা সম্পন্ন পণ্য যদি একাধিক কোম্পানি তৈরি অথবা বাজারজাতকরণ করে, তাহলে এই কোম্পানিগুলো একে অপরের প্রতিযোগী হিসেবে চিহ্নিত হয়। প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো কি ধরনের বিপণন কার্যক্রম, কি ধরনের উৎপাদন কার্যক্রম, কি ধরনের ব্যবসায়িক পলিসি গ্রহণ করে, সেই বিষয়গুলো সংশ্লিষ্ট কোম্পানিকে অবশ্যই পর্যবেক্ষণ করতে হয়। তাহলে এই প্রতিযোগী প্রতিষ্ঠানের গৃহীত পদক্ষেপের পরিবর্তে সংশ্লিষ্ট কোম্পানিগুলো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারে এবং তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম যদি সঠিকভাবে পর্যবেক্ষণ করা না যায়, তাহলে সংশ্লিষ্ট কোম্পানিগুলো তাদের কৌশল, তাদের
নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর যে কার্যক্রম সেখানে বাধাগ্রস্ত হয়। তাহলে দেখা যাচ্ছে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো কোম্পানির কার্যক্রমকে সরাসরি প্রভাবিত করে বা প্রভাব বিস্তার করে। এরপরে যদি আমরা দেখি জনগোষ্ঠী, জনগোষ্ঠী হচ্ছে সেই অংশ যে অংশ সরাসরি কোম্পানির কার্যক্রমকে প্রভাবিত করে। জনগোষ্ঠী বলতে সমাজে বসবাসকারী ব্যক্তিদেরকে বোঝায়। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানিকে জনগোষ্ঠীর বিভিন্ন বিষয় বিশ্লেষণ করতে হয়, বিশেষ করে লিঙ্গভেদে মহিলা কাস্টমার, পুরুষ কাস্টমার, তাদের বয়স, তাদের রুচি, তাদের পছন্দ, তাদের ইচ্ছা, তাদের আকাঙ্ক্ষা, এই বিষয়গুলো নিয়ে গবেষণার মাধ্যমে, পর্যবেক্ষণের মাধ্যমে কোম্পানিগুলোকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হয়। এরপরে যদি আমরা আসি তাহলে দেখব সমষ্টিক পরিবেশের গেল ব্যষ্টিক পরিবেশ। এরপর হচ্ছে সমষ্টিক পরিবেশ। আমরা জানি যে সমষ্টিক পরিবেশ হচ্ছে পরিবেশের সেই সমস্ত উপাদান যা কোম্পানির কার্যক্রমকে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। এখানে প্রথমেই বলা হয়েছে জনসংখ্যাগত পরিবেশ। দেখো তোমরা একটু খেয়াল করে দেখবা যে একটা দেশের জনসংখ্যার যে পরিবেশগত দিক, জনসংখ্যা কত হবে, তার পরিমাণ কি, ছেলে কতজন, মেয়ে কতজন, এই ক্ষেত্রে কিন্তু কোম্পানির পক্ষ থেকে কিছুই করার থাকে না। কিন্তু এই জনসংখ্যা কোম্পানির কার্যক্রমকে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। সে কারণে সংশ্লিষ্ট কোম্পানিকে জনসংখ্যার ভিত্তিতে কী ধরনের বাজারজাতকরণ কার্যক্রম গ্রহণ করতে হবে সেই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হয়। এরপরে যদি আমরা দেখি তাহলে দেখব প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ হচ্ছে ওই সকল প্রাকৃতিক শক্তি, উপাদান বা সম্পদের সমন্বয়ে গঠিত যা বিপণন কার্যক্রমকে পরোক্ষভাবে প্রভাবিত করে। যেমন আমরা যদি দেখি যে জলবায়ু, নদী নালা, ভূমণ্ডল, প্রাণী, বন জঙ্গল, এই প্রাকৃতিক পরিবেশের যে উপাদানসমূহ আছে এগুলোও কিন্তু কোম্পানির কার্যক্রমকে পরোক্ষভাবে প্রভাবিত করে। অনেক সময় প্রাকৃতিক বিপর্যয়ের ফলে যে পরিবেশ সৃষ্টি হয় সেটা অনেক সময় কোম্পানির কার্যক্রমকে প্রভাবিত করে। এরপরে যদি আমরা দেখি অর্থনৈতিক পরিবেশ, মোট জাতীয় উৎপাদন, মুনাফা, মূল্যস্ফীতির হার, উৎপাদনশীলতা, সুদের হার ইত্যাদির উপরে একটি দেশের অর্থনৈতিক পরিবেশ নির্ভর করে। তো সে দেশের অর্থনৈতিক পরিবেশ, কোনো দেশের অর্থনৈতিক পরিবেশ কি হবে সেই ক্ষেত্রে কিন্তু একটা কোম্পানির কিছুই করার থাকে না। কিন্তু একটি দেশের অর্থনৈতিক পরিবেশের প্রভাব কিন্তু পরোক্ষভাবে কোম্পানির কার্যক্রমকে প্রভাবিত করে। সে কারণে সংশ্লিষ্ট কোম্পানিকে একটি দেশের অর্থনৈতিক পরিবেশ কি অবস্থায় আছে, মানুষের আয়, মোট দেশজ উৎপাদন, মোট এবং অর্থনৈতিক অবস্থা বিচার বিশ্লেষণ করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হয় সংশ্লিষ্ট কোম্পানিকে। এরপরে দেখব রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশ কিন্তু সবসময়ই বাজারজাতকরণ কার্যক্রমকে প্রভাবিত করে, কারণ বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করতে হলে একটি দেশের সরকার কী ধরনের নীতিমালা বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রণয়ন করে তার উপরে বাজারজাতকরণ রাজনৈতিক পরিবেশ অনেক অংশে নির্ভর করে। রাজনৈতিক পরিবেশের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে অনেক সময় একটা কোম্পানি তার নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর জন্য যে বাজারজাতকরণ কার্যক্রম গ্রহণ করে রাষ্ট্রীয়ভাবে অনেক সময় সেটাকে বাধাগ্রস্ত করা হয়, অথবা এমন আইন নিয়মকানুন প্রচলন করা হয় যেখানে কোম্পানি স্বতঃস্ফূর্তভাবে তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে বাধাগ্রস্ত হয়। এরপরে হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ। প্রযুক্তিগত পরিবেশ অনেক সময় কোম্পানির কার্যক্রমকে পরোক্ষভাবে প্রভাবিত করে, কারণ প্রযুক্তিগত পরিবেশ যদি সঠিক না হয় তাহলে অনেক সময় সঠিকভাবে বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করা যায় না। আবার প্রযুক্তির প্রতিনিয়ত পরিবর্তনের ফলে
নতুন নতুন উদ্ভাবনের ফলে অনেক সময় বাজারজাতকরণ কার্যক্রম বিভিন্নভাবে প্রভাবিত হয়, পরোক্ষভাবে প্রভাবিত হয়। এরপরে যদি আমরা আলোচনায় আসি, সাংস্কৃতিক পরিবেশ। মানুষের চিন্তা চেতনার যে বহিঃপ্রকাশ, সেটাই সাংস্কৃতিক পরিবেশ। মানুষের ধর্ম, মানুষের রুচি, মানুষের বিশ্বাস, মূল্যবোধ, এইগুলো সাংস্কৃতিক পরিবেশের অংশ। সাংস্কৃতিক পরিবেশও অনেক সময় ব্যবসায়িক কার্যক্রমকে বা বাজারজাতকরণ কার্যক্রমকে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। এই হলো আজকের বাজারজাতকরণ পরিবেশের উপাদানসমূহ এবং তাদের ব্যাখ্যা বিশ্লেষণ। আগামী দিনে আবার নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।